নদী হত্যার এই দেশীয় কাঠামোগত নকশার মূল মাস্টারমাইন্ড জাপান। ঢাকায় মাত্র ৭৬ মিলিমিটার বৃষ্টি হলে গোটা শহর ডুবে যাওয়া কিংবা দক্ষিণাঞ্চলের ভবদাহ জনপদটি স্থায়ী জলমগ্নতায় ডুবে থাকার উত্তর এই নদীঘাতক নীল নকশার মাঝেই লুকায়িত। রাজনৈতিক বাস্তুসংস্থানের নিখুঁত দৃষ্টি দিয়ে বিচার করলে আমাদের নদী ধ্বংস প্রথম এবং প্রধান দায় ভারতের। পরিবেশ বিজ্ঞান ও জলবায়ুর ইতিহাস বলছে মৌসুমী বায়ুর এই দেশে আষাঢ় শ্রাবণ মাসে দিনের পর দিন অযোধ্যারা বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাঠামোগত মানব সৃষ্ট কারণে সামান্য বৃষ্টিতেই আজ বিপর্যয়ে পড়ছে দেশ। তলিয়ে যাচ্ছে পাহাড় সমতল, চট্টগ্রাম, মুহুরী পাড়ের ফেনী, কুমিল্লা থেকে শুরু করে ইট পাথরের রাজধানী পর্যন্ত ঢাকা। ইতিহাসে এমন জলবদ্ধতার নজির নেই। তাহলে হঠাৎ এমন কেন হচ্ছে? রাজনৈতিক বাস্তুসংস্থানের নিখুঁত দৃষ্টি দিয়ে বিচার করলে আমাদের নদী ধ্বংস প্রথম এবং প্রধান দায় ভারতের। তারা আমাদের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ৩৬টির গলা টিপে ধরেছে। তার ভেতর ৫৪টিরও বেশি কৃত্রিম বাঁধ, ব্যারেজ ও ড্যাম নির্মাণ করেছে। ভারতের এই আন্তর্জাতিক আইন বহির্ভূত পানি সন্ত্রাসের কারণে আমাদের নদী মৃত্যুর হার সবচেয়ে বেড়েছে। তবে এরও আড়ালে আর এক ভয়াবহ সত্য লুকিয়ে রাখা হয়। আমরা নিজেরা দেশের অভ্যন্তরে কাঠামোগত উন্নয়নের নামে যে ভয়ঙ্কর নদী খুনে মেতে উঠেছি সেটি অনেকেই জানেন না। ঢাকায় মাত্র ৭৬ মিলিমিটার বৃষ্টি হলে গোটা শহর ডুবে যাওয়া কিংবা দক্ষিণাঞ্চলের ভবদাহ জনপদটি স্থায়ী জলমগ্নতায় ডুবে থাকার উত্তর এই নদীঘাতক নীল নকশার মাঝেই লুকায়িত। নদী হত্যার এই দেশীয় কাঠামোগত নকশার মূল মাস্টারমাইন্ড জাপান। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কখনোই নিজেদের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের রূপরেখা আঁকতে পারে না। উন্নত দেশগুলো সুকৌশলে আমাদের গলায় মেগা প্রকল্পের এমন ঋণের ফাঁদ পড়ায় যার একমাত্র উদ্দেশ্য তাদের ভারী পণ্য যেমন জাপানের টয়োটা, হোন্ডা, মিৎসুবিশি গাড়ি বাজার নিশ্চিত করা এবং চিরস্থায়ীভাবে তা প্রশস্ত করা। দাতা মনে হলেও তারা আসলে পুঁজি বিস্তারের ধুরন্ধর ইনভেস্টর। উন্নয়ন অর্থনীতিকে গভীরভাবে বিচার করলে স্পষ্ট হয় অভ্যন্তরীণ হাজারো নদীর প্রবাহকে শ্বাসরোধ করে হত্যার এই ফাঁদটি পাতা হয়েছিল বাংলাদেশের উন্নয়নের পরম বন্ধুখ্যাত জাপানি দাতা সংস্থা জাইকার একক পরিকল্পনায়। স্বাধীনতার পর নদী হত্যার এই ফাঁদটি বিস্তৃত হওয়ার পেছনে কাজ করেছে আমাদের নিজস্ব নীতি নির্ধারণী স্থবিরতা। কারণ স্বাধীন বাংলাদেশে পানি ব্যবস্থাপনায় পাকিস্তান আমলে সেই পুরানো পানি ও বন্যা নীতি হুবহু গ্রহণ করা হয়েছে। ৬০-এর দশকে পাকিস্তান সরকার নদীর চারপাশে কেবল বাঁধ এবং স্লুইস গেট দিয়ে নদী শাসনের যে ত্রুটিপূর্ণ নীতি চালু করেছিল, স্বাধীন বাংলাদেশে তার বিপরীতে কোনো বিপ্লবী নীতি নেওয়া হয়নি। পাকিস্তান আমলে এই অপরিকল্পিত বাঁধ নির্ভরতা, দুর্বল নীতির সুযোগ নিয়েই মূলত জাইকা অবলীলায় তাদের মেগা প্রকল্প ও পুঁজি বিস্তারের আগ্রাসী মডেল চাপিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। দাতা সংস্থার উন্নয়ন মডেলই সবসময় চোখ ধাঁধানো অবকাঠামো নির্মাণের উপরে জোর দেয়, কারণ এখানে লুকিয়ে থাকে কনসালটেন্সি ও ভারী যন্ত্রাংশ বিক্রির জমজমাট ব্যবসা। অথচ নদীর নিজস্ব স্বাভাবিক প্রবাহ, শত বছরের জীববৈচিত্র্য বা জীবন জীবিকার দিকে জাইকার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ থাকে না। নিয়ম অনুযায়ী প্রকল্পের ক্ষয়ক্ষতি শূন্যে নামাতে একটি কঠোর পরিবেশগত প্রভাব বা ইআইএ করার কথা থাকে। কিন্তু গত ৫০ বছরেও বেশি সময় ধরে জাইকা যত প্রকল্প করেছে সেখানে কোনো কার্যকর সমাধান তারা রাখেনি। তাদের ইআইএ শুধুমাত্র কাগজে, প্রশাসনে ও পরিবেশে পরিণত হয়েছে। নদী হত্যার মডেলে ঢাকার ইস্টার্ন ফ্রিঞ্জ প্রকল্প এক ভয়াবহ উদাহরণ। ঢাকাকে বাঁচানোর যুক্তিতে জাইকা ৯০-এর দশক থেকে কংক্রিটের বাঁধ নির্মাণ করলেও প্রাকৃতিক ড্রেন সংরক্ষণের ব্যাপারটি সম্পূর্ণ বাতিল করে দেয়। দেশীয় প্রভাবশালীদের সুবিধার্থে পূর্বাঞ্চলের মতো বিশাল সব প্রাকৃতিক জলাধার চোখের সামনে বালু দিয়ে ভরাট হয়েছে। জাইকা দু একটি মিনমিনে প্রতিবাদ করেই চুপ থেকেছে। যমুনা বহুমুখী সেতুর ক্ষেত্রে এই বাঁধের কারণে নদীর স্বাভাবিক পলি ছড়ানোর ধর্ম মারাত্মক ব্যাহত হয়েছে। উজানে কৃত্রিম বন্যা তৈরি করে যমুনার ভাঙ্গন ত্বরান্বিত মাছের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস করা হলেও বাস্তুচ্যুতদের জীবন নিয়ে জাইকা মাথা ঘামায়নি। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী বন্দর প্রকল্পের ড্রেজিংয়ের কাজ শেষ হলেও তীরবর্তী দূষণকারীদের রুখতে জাইকার কোনো সদিচ্ছা ছিল না। একইভাবে খুলনার রূপসা নদী প্রকল্পে আড়াআড়ি বাদ দিয়ে নদীর গলা টিপে ধরে মিঠা পানির আধার ধ্বংস এবং হাজারো প্রান্তিক জেলের জীবন জীবিকা কেড়ে নিয়েছে জাইকা। জীবন্ত জলসত্তা কতটা নির্মমভাবে খুন করা যায় তার প্রমাণ মাতারবাড়ির কোহেলী নদী। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যাতায়াতের জন্য জাইকার অর্থায়নে অন্তত ৭.৪ কিলোমিটার মোহনায় সরাসরি মাটি ও বালি ফেলে ৪ লেনের বিশাল সড়ক বানানো হয়েছে। অপূর্ব এক মোহনা বাস্তুতন্ত্র চোখে পলকে জ্যান্ত সমাধিস্থিত হয়েছে। পথে বসেছে মহেশখালীর অন্তত ৪,০০০ জেলে পরিবার। জাইকার এই পাশবিক কাজ পরিবেশগত বর্ণবাদ হিসেবে বললেও কম হয় না। নিজেদের দেশে জাপানে তারা একটা ব্যাঙ বা গুটি কয়েক কচ্ছপ বাঁচাতে $1 মিলিয়ন প্রকল্প বাতিল করে দেয়।
অথচ আমাদের মতো দেশের চোখের পলকে 7.5 কিলোমিটার নদী গায়েব করে দিল স্রেফ গায়ের জোরে। মেগা প্রকল্প ছাড়াও তৃণমূল পর্যায়ে এলজিডির হাত ধরে জাইকা 15 থেকে 16,000 ছোট রেগুলেটর, স্লুইস গেট এবং পোল্ডার তৈরি করে নদী শ্বাসরোধ করেছে। স্থানীয় প্রভাবশালীদের লুটপাটের এসব দুর্নীতি জেনেও জাইকা শুধু কনসালটেন্সি ও পার্সেন্টেজের কারণে চোখ বন্ধ রেখেছিল। এই নীতি আমাদের শতবর্ষের পরীক্ষিত জলবায়ু জ্ঞান বা টাইডাল রিভার ম্যানেজমেন্টকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। আগে মানুষ বিলের মুখ খুলে রাখত, জোয়ারের পলি ঢুকে জমি উঁচু হতো এবং পানি নদীতে ফিরে নাব্যতা টিকিয়ে রাখত। জাইকার চাপানো কংক্রিটের স্লুইস গেট এই পথ চিরতরে বন্ধ করলো। পলি নদীর তলায় জমতে জমতে আজকের ভবদাহের মতো অঞ্চলগুলোকে দশকের পর দশক স্থায়ী জলাশয়ে পরিণত করেছে। গাড়ি বিক্রির সড়ক অর্থনীতি কেন জাইকা নদী মেরে রাস্তা বানালো? উদ্দেশ্য পরিষ্কার, নৌযানকে হটিয়ে শতভাগ গাড়ির মনোপলি বা সাম্রাজ্য কায়েম করা। একসময় দেশ জুড়ে 24,000 কিলোমিটার প্রাকৃতিকভাবে পণ্য বহনের নৌপথ ছিল। সুপরিকল্পিতভাবে সেই নৌপথ সংকুচিত করে এখন আনা হয়েছে মাত্র 3,400 কিলোমিটারে। সরকারি পরিসংখ্যান বলছে দেশের রাস্তায় চলমান ব্যক্তিগত ও মাঝারি গাড়ির প্রায় 85 থেকে 90% জাপানের টয়োটা, হোন্ডা, মিৎসুবিশি। নদী মেরে জাইকার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের অটোমোবাইলের স্থায়ী ও অনন্তকালের ক্যাপটিভ মার্কেট বানানো। পণ্য পরিবহনে নৌপথে যেখানে টন প্রতি 1 টাকা খরচ হয়, ট্রাকে লাগে কমপক্ষে 8 টাকা। রাস্তার বেহাল দশায় একটি ট্রাক লিটারে চলে 5 থেকে 7 কিলোমিটার। প্রতি বছর চরম চড়া মূল্যে প্রায় 65,000 কোটি টাকা ডিজেল আমদানি করতে হয়। অথচ নৌপথ সচল থাকলে এই খরচ মাত্র 8,000 কোটি টাকা নেমে আসতো। জাইকার পুঁজির এই দানবীয় আগ্রাসনে আমরা শুধু নদী হারিয়ে চিরস্থায়ী পানিবন্দী হইনি, বরং বিশাল অঙ্কের জ্বালানি কিনে কার্বন বাড়ালাম, জনজীবনের পরিবহন অর্থনীতি পঙ্গু করলাম। বোনাস হিসেবে বছরে সড়কে 25,000 তাজা প্রাণের অকাল মৃত্যু নিশ্চিত করলাম। স্বাধীনতার এত দশক পর দাঁড়িয়ে আজ অত্যন্ত স্পষ্টভাবে ভাবতে হবে, উন্নয়নের অকৃত্রিম বন্ধু হিসেবে কোলে বসানো দাতা সংস্থাগুলো আসলে কার উন্নয়ন করলো? এই আগ্রাসী জাপানি কর্পোরেট মডেল রুক্ষভাবে শিখিয়ে দিয়েছে বিশ্বে কেউ নিঃস্বার্থ দাতা নয়, তারা শুধুই পুঁজির বিস্তার এবং ভারী যন্ত্রপাতির চিরস্থায়ী বাজার সৃষ্টির এজেন্ট মাত্র। উপনিবেশ মুক্ত চেতনার উন্মেষ ঘটিয়ে আমাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার এই কাঠামোগত শোষণের আসল চেহারা এখনই উন্মোচনের সময়, নয়তো উন্নয়নের মিথ্যে প্রহসনে বাংলার নদী আর মানুষ কেবলই হারিয়ে যাবে পুঁজিবাদের করাল গ্রাসে।